দর্শক, আমরা একটু জাতীয় প্রেস ক্লাবে যেতে চাই। সেখানে জুলাই গণঅভ্যুত্থান এর দ্বিতীয় বর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাব সেখানে। যতগুলো আপনার মৌলিক কাজ, এই পরিবর্তনের সংস্কার করার যে কাজ, সে কাজগুলো বিএনপি করেছে। এটা হচ্ছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে বিএনপি নিয়ে আসা, আপনার মুক্ত বাজার অর্থনীতিতে যাওয়া, প্রাইভেট সেক্টরকে সামনে নিয়ে আসা, এই কাজগুলো কিন্তু সবই আপনার বিএনপি করেছে। সুতরাং বিএনপি যে এক ভদ্র বলেছেন এখানে, বিএনপির টাস্কটা হচ্ছে এমন যে সব ধ্বংস হয়ে যাবে, ওখান থেকে বিএনপিকে আবার গড়ে তুলতে হবে। তাই করেছে বিএনপি। যতবার ধ্বংস হয়েছে, রাষ্ট্র ধ্বংস হয়েছে, রাজনীতি ধ্বংস হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়েছে, বিএনপি সেখান থেকে আবার তুলে ধরেছে। আজকেও কিন্তু একইভাবে প্রেক্ষাপটটা আপনি চিন্তা করেন। একটা 17-18 বছরের একটা ফ্যাসিস্ট শাসন, তারপরে একটা প্রায় 2 বছরের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকারের শাসন। সেখান থেকে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার গঠন করেছে। এমন না যে একটা জোর করে করে ক্ষমতা দখল করেছে, একটা পুরোপুরি একটা নির্বাচনের মধ্য দিয়ে এসছে। এবং যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, আমরা সবাই জানি, একটু দয়া করে সবাই করে খুলে দেখবেন যে প্রতিটি পাতায় বলা হচ্ছে যে যে বিষয়গুলোতে একমত হবে না যে দলগুলো, যদি সেই দল কেউ নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তারা তাদের ইশতেহারে যেটা ছিল সেই অনুযায়ী তারা কাজ করবে। আপনি এখন জানেন, খুলে দেখেন। তো সেই জায়গাগুলোকে ভুল বোঝানো হচ্ছে কেন? যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, বিএনপি সরে যাচ্ছে, বিএনপি দূরে চলে যাচ্ছে। প্রবলেমটা তো অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে গণভোট, যেটা কথা বারবার বলা হচ্ছে। সেই গণভোটে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন তো আমরা একমতই ছিলাম। কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সেই কমিশন, আপনার সংবিধান সংস্কার কমিশন, তাদের কারোর সঙ্গে পরামর্শ না করি, আমাদের রাজনৈতিক দলগুলি স্টেকহোল্ডার যারা ছিল তাদের সঙ্গে করে পরামর্শ না করি তারা এটা চাপিয়ে দিয়েছেন। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে এক আলোচনা সভায় এতক্ষণ বক্তব্য রাখছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। 5 আগস্টকে ঘিরে কোনো নাশকতার শঙ্কা না থাকলেও সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে বলে জানিয়েছেন সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, একই সময়ে এই বিষয়গুলো কীরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। সংসদকে গুরুত্ব না দিয়ে একটি নির্দিষ্ট আদর্শের মাধ্যমে বাইরে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সংসদের সবার সহযোগিতা আশা করে সরকার। সেই সাথে জুলাই সনদের প্রতিটা অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী, যা কেবল জাতীয় সংসদে বাস্তবায়ন সম্ভব বলেও মনে করেন তিনি। সাংবাদিকদের এই আয়োজনে উপস্থিত আছেন স্থানীয় সরকার মন্ত্রীও। আমাদেরকে শহীদদের স্মরণ করার জন্য কেবলমাত্রই আবেগ চর্চা করলে চলবে না, শহীদদেরকে স্মরণ করার জন্য কেবলমাত্রই একটা আনুষ্ঠানিকতা চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। আমি জুলাই শহীদ সহ
এদেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ তথা ভাষা আন্দোলনের সকল শহীদের রক্ত এবং বিসর্জনকে এক জায়গায় রেখে আমাদেরকে পরিমাপে বসতে হবে যে এত রক্তের বিনিময়ে কতটুকু আমরা অর্জন করি। মাত্র ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতন। 2 বছর আগে 3 আগস্ট শহীদ মিনারেই আসে হাসিনা সরকারের পতনের ঘোষণা। সেই ঘোষণার 36 ঘন্টার মধ্যে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্রনেতারা জানান, মানুষের মনে থাকা আকাঙ্ক্ষার কথাই সেদিন ঘোষণা করেন তারা। রাশেদ আনিসের প্রতিবেদন। 3 আগস্ট 2024 কোটা বিরোধী আন্দোলন তখন সরকার পতনের দিকে। অপেক্ষা শুধু একটি ঘোষণার। আইন শৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের নির্যাতন, হত্যা, গুলির জবাব দিতে হাজার হাজার মানুষ জড়ো হয় প্রতিবাদের প্রতীক শহীদ মিনারে। এদিন দুপুরের পর থেকে ছাত্র জনতা ভিড় করেন শহীদ মিনারে। কারো হাতে রক্ত ভেজা শার্ট, কারো কাঁধে শহীদের লাশ। কেউ এসেছিলেন ভাই হারিয়ে, অনেকে সন্তান হারিয়ে। হাজারো মানুষের রক্ত আর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনতার দাবির মুখে আসে কাঙ্ক্ষিত সেই ঘোষণা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আন্দোলনকারীরা তখনও নিশ্চিত ছিলেন না এক দফা ঘোষণার ফলাফলের বিষয়ে। তবে লাখো জনতার উপস্থিতি তাদের অনুপ্রাণিত করে সর্বোচ্চ ঝুঁকি নিতে। এক দফা তো এটা অনিবার্যতা ছিল। যখন গণ অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়েছে, শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তখন গণ অভ্যুত্থানের এক দফাই ছিল জনগণের একান্ত চাওয়া। তা আমাদের জায়গা থেকে আমরা সেই দায়িত্বটা পালন করেছি। এক দফার আরও আগেই এক দফার পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা অপেক্ষা করতেছিলাম। ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে মানুষের মধ্যে এক দফা কিন্তু মুখে মুখে ছড়িয়ে গেছে। 3 তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার আগেই মানুষেরা কিন্তু শেখ হাসিনার বিদায়, পতন এবং শেখ হাসিনা থেকে মুক্তি, এই কথাগুলো কিন্তু মানুষেরা ইতিমধ্যে তাদের মধ্যে বলা বলি শুরু করে ফেলেছে। তারই একটা ঘোষণা 3 তারিখে এলো এবং সেই ঘোষণাটা বাংলাদেশের আপামর জনতার মধ্যে সেটা ছড়িয়ে পড়লো। তারপর থেকেই ঐতিহাসিক এক লড়াই দেখে বিশ্ববাসী। লাখ লাখ মানুষ নেমে আসে রাস্তায়। বিপরীতে শাসকের নিপীড়নে 4 আগস্ট প্রাণ হারান শতাধিক মানুষ। আর 5 তারিখের ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। লক্ষ মানুষের গন্তব্য হয় গণভবন। প্রতিটি মানুষের স্লোগান পরিণত হয় গগনবিদারী চিৎকারে। এক দফায় এক হয় পুরো দেশ। পালাতে বাধ্য হয় স্বৈরশাসক শেখ হাসিনা। রাশেদ আনিস, 71, ঢাকা। মানুষের তথ্য প্রাপ্তি নিশ্চিতে গঠিত তথ্য কমিশন 22 মাস ধরে প্রায় অচল। সর্বশেষ তথ্য বলছে প্রায় 800টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ফাইলবন্দি। 2024-25 বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া হয়নি। তথ্য অধিকার ফোরামের সদস্যরা বলছেন, বিশাল ভবন আর কর্মকর্তা কর্মচারী মিলে ব্যয় হচ্ছে রাষ্ট্রের বড় অঙ্কের টাকা। কমিশন পুনর্গঠনের জন্য 9 জুলাই 5 সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের পুরো ভবন জুড়ে শুনশান নীরবতা। গত প্রায় 2 বছর ধরেই তথ্য কমিশনের চিত্র এমনই। প্রধান তথ্য কমিশনার সহ 5 কমিশনারের কক্ষ তালাবদ্ধ। রুটিন কাজেই আটকে আছে কমিশন। বিশাল এই ভবনে কয়েক ঘন্টা অপেক্ষা করে দেখা যায় নেই কোনো দর্শনার্থী বা অভিযোগকারী। সাবেক প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে গত বছরের জানুয়ারিতে অপসারণ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারও তথ্য কমিশন গঠন করতে পারেনি। বন্ধ রয়েছে তথ্য না পাওয়ার অভিযোগের শুনানিও। কমিশনের নিয়মিত সচিবও নেই। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। ফোরাম সদস্যরা বলছেন, কমিশন অচল থাকায় সরকারের অর্থ খরচ হচ্ছে, কিন্তু তাতে নিশ্চিত হচ্ছে না জনগণের অধিকার। এই আইনের যে মেইন স্পিরিট, যে গোপনীয়তা কম, প্রকাশ বেশি, কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য থাকিবে, এই যে শব্দটি বাধ্য, এটি কার্যকারিতা হারিয়ে ফেলেছে। জনগণকে তথ্য প্রাপ্তির
যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তথ্য না পাওয়া গেলে যে প্রতিকার পাওয়ার যে সুযোগ যে প্রতিষ্ঠানের হাতে আছে, অর্পণ করা হচ্ছে দায়িত্ব, সেই প্রতিষ্ঠানকে কার্যকর করে রাখা হয়েছে। অর্থাৎ সরকার চায় না তথ্য প্রকাশিত হোক। আপিল বিভাগের বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন নতুন বাছাই কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটি প্রথম সভা সম্পন্ন করে। মানবাধিকার কর্মী নূর খান বলছেন, অতীতের মতো আজ্ঞাবহ কাউকে যেন কমিশনে নিয়োগ দেয়া না হয়। আমরা বিগত দিনেও যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই ধরনের কমিশনগুলিতে আজ্ঞাবহ লোকদেরকে নিয়োগ দেওয়া হয় এবং এখন পর্যন্ত যা দেখা মানে যার যেটা সিম্পটম আমরা দেখছি সেখানে মনে হচ্ছে যে ঠিক পূর্বের ব্যবস্থাগুলোকে বহাল রাখার একটা চেষ্টা। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য কমিশন গঠিত হয়। প্রধান তথ্য কমিশনার ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে 2 জন করে প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে বাছাই কমিটি। শানা শারমিন, 71, ঢাকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, যার যার অবস্থান থেকে সবাই যদি দায়িত্ব পালন করে তাহলেই একটি সুন্দর দেশ গড়া সম্ভব। আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। উপকূলীয় বন ও পরিবেশ রক্ষা করা না হলে সাইক্লোন প্রতিরোধ করা সম্ভব নয়, মিলবে না নীল অর্থনীতির সুফল। সোমবার রাজধানীর একটি হোটেলে এক সভায় এসব কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলের অর্থনীতি ও মৎস্য সম্পদ রক্ষায় প্রকৃতি ভিত্তিক সমাধানের উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ফ্রেন্ডশিপ ও কনভারসেশন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহ 4টি দেশের পরিবেশ ও ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় মাউন্টেন্স টু ম্যানগ্রোভস কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, বৈজ্ঞানিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে দেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বনাঞ্চল উদ্ধার ও সংরক্ষণ এখন সময়ের দাবি। দিন দিন গ্যাস সংকট তীব্র হচ্ছে, স্থবির হয়ে পড়ছে জনজীবন। আবাসিক থেকে সিএনজি স্টেশন, শিল্প কারখানা সব জায়গায় এর প্রভাব পড়েছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক গ্রাহকও ভুক্তভোগী এই সংকটে। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ না থাকায় এই সংকট বলে জানিয়েছে গ্যাস কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সংমিশ্রণ করতে চান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর পূর্বাঞ্চলের জলশিরিতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। 2030 সালের মধ্যে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা দ্বিগুণ হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সোমবার সকালে রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট জলশিরির উদ্বোধন করেন সেনাপ্রধান। ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোরও। এরপর প্রধান অতিথির বক্তৃতায় জানান, ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতি এবং মূল্যবোধ ভিত্তিক ইসলামী শিক্ষার সমন্বয়ে এই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলো প্রতিষ্ঠিত হয়েছে। মডার্ন এডুকেশনের মধ্যে ইসলামিকের এডুকেশনের কোনো ভ্যালুজ নাই, আবার ইসলামিক এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে মডার্ন এডুকেশনের কোনো কিছু নাই। এতে করে যারা ইসলামিক এডুকেশনে বড় হচ্ছে তাদের সমাজের রোলটা কনফাইন্ড হয়ে যাচ্ছে। তো এই জন্য দিস ফিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন এডুকেশন অ্যান্ড ইসলামিক এডুকেশন।
That is the whole purpose of creating this kind of institutions. সেনাপ্রধান বলেন, বর্তমানে তার বাহিনীর মাধ্যমে পরিচালিত হচ্ছে 63টি ইনস্টিটিউট এবং 12টি বিশ্ববিদ্যালয়। এর সাথে যুক্ত হচ্ছে নতুন এই ইসলামিক ইনস্টিটিউটগুলোও। এবং এই ইনস্টিটিউট 61 শিক্ষার্থীর মাধ্যমে যাত্রা শুরু করলেও আস্তে আস্তে এর সংখ্যা বেড়ে 1400 হবে বলে জানান তিনি। এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে বিভিন্ন অপকর্মে মানুষ জড়াচ্ছে বলে মন্তব্য তার। সে এডুকেশন, তার এনভায়রনমেন্ট, পড়াশোনা ইত্যাদির মাধ্যমে সে বড় হচ্ছে। এখন বড় হয়ে সে যদি অপকর্মে লিপ্ত হয়, তার মানে বুঝতে হবে যে আমরা যে এডুকেশন সিস্টেম তাকে দিয়েছি, যে এনভায়রনমেন্ট দিয়েছি, এর মধ্যে সমস্যা আছে। এটা থেকে মুক্তির উপায় হচ্ছে এডুকেশন। আজকে যদি আমি এডুকেশন সিস্টেমকে ঠিক করি, আজ থেকে 30 বছর পরে যেই সমাজ আমরা পাবো, যে জাতি পাবো, সেটা অবশ্যই একটা সুস্থ জাতি হবে। সন্তানের সুশৃঙ্খল শিক্ষা নিশ্চিতের জন্য সবাইকে এই শিক্ষায় যুক্ত হবার আহ্বান জানান তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। দর্শক, জুলাইয়ে নার্সদের অবদান বিষয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আমরা সরাসরি সেখানে চলে যাব। বন্ধ করেছে, মানুষের নাগরিক অধিকার বন্ধ করেছে, আর এই বন্ধ করতে গিয়ে সে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, পুলিশ, র্যাব, বিজিবিকে ব্যবহার করেছে, নিজ বিচারে গুলি করতে সে দ্বিধা করেনি। পাশাপাশি বাজে কথা বলেছে, পাশাপাশি নোংরা কথা বলেছে রাজনীতিতে। এই মাত্রাটা তিনি যোগ করেছেন, এই ডাইমেনশনটা তিনি যোগ করেছেন। তো আজকে যারা মানে নতুন তরুণরা যারা রাজনীতি করছেন, তারা সেটিকে অনুসরণ করছেন কেন? শেখ হাসিনার মধ্যে যদি আবার সমাজের মধ্যে ঘৃণা ছড়ান, বিভেদ বিভাজন ছড়ান, শেখ হাসিনাকে তৈরি করেছে, মানে একটা ফ্যাসিজম তৈরি করতে হলে একটা বয়ান তৈরি করতে হয়। ওই বয়ান তৈরি করে ওটার মধ্যে দিয়ে জনগণের মধ্যে একটা বিভাজন রেখা টানতে হয়। স্বাধীনতার চেতনা, এই চেতনা, ওরা খারাপ, ওরা রাজাকার। কিন্তু এই বলতে বলতে এর ভয়ঙ্কর পরিণতির শিকার হলেন তিনি নিজে। ওই ছোট বাচ্চারাই যখন বলা হলো যে এর সব রাজাকারের পুত্র, শেখ হাসিনা নিজে বলেছেন, তখন ছেলেমেয়েরা গান গেয়ে, বিনা হাতে গান গেয়ে, মানে বিনা অস্ত্রে গান গাইতে বললে যে আমাদের বলা হয় রাজাকার, কে বলেছে, কে বলেছে স্বৈরাচার। কিভাবে নাড়া দিয়েছি যে আপনারা বসে আছেন, আজকে জুলাইয়ের স্মৃতি আপনারা এখানে তর্পণ করছেন, আলোচনা করছেন। আপনারাই তো, আপনার ওই সন্তান যে রাস্তায় যেতে চেয়েছে, স্কুলের পোশাক পরা, টিফিনের ব্যাগ কাঁধে নিয়ে, তার সাথে মা হাঁটছে, তার সাথে বাবা হাঁটছে। এই ধরনের এক অনন্য বিপ্লব, এই ধরনের একটি অনন্য জাগরণ বাংলাদেশের ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে খুব কম হয়েছে। দর্শক, বক্তৃতা রাখছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে ছিলাম। চলছে সংবাদ সঞ্চক। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।